হাই স্টুডেন্টস, ফিজিক্স পরিষদে তোমাদের সকলকে স্বাগত। আগের ক্লাসগুলিতে আমরা ভেক্টর এর থিওরি পড়েছিলাম। তো আজ আমরা ওই থিওরির উপরে বেস করে কিছু নিউমেরিক প্রবলেমের সলিউশন করব। ঠিক আছে, তাহলে আর তোমরা সময় নষ্ট না করে খাতা পেন নিয়ে বসে পড়ো, আর ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত তোমরা দেখতে থেকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে নিউমেরিক্যাল প্রবলেম শুরু করি। স্ক্রিনের মধ্যে প্রবলেমটা রয়েছে, আমি পড়ে শোনাচ্ছি, আর ডেসক্রিপশন বক্সের মধ্যেও এই প্রবলেমের পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ইচ্ছে করলে পিডিএফ লিঙ্কটাও খুলে দেখতে পারো। Given a is equal to 2i plus 3j plus 4k and b is equal to 3i minus 5j plus k. Find the angle between a and b, মানে a আর b এর মধ্যে কোণ কত বের করতে হবে। তাহলে দেওয়া আছে a is equal to 2i plus 3j plus 4k আর b is equal to 3i minus 5j plus k। আমরা বের করতে চাইছি a আর b এর মধ্যে কোণ কত সেটা বের করব। আমি ডট প্রোডাক্টের ল থেকে আমি জানি a ডট b মানে হচ্ছে ab cos থিটা, তার মানে cos থিটা is equal to a ডট b বাই ab। তাহলে আমাদের বের করতে হবে a ডট b আর ab। ভেরি সিম্পল, দেখো a ডট b মানে কি হবে, আমি কি বলেছিলাম, i ডট i মানে 1, j ডট j মানে 1, k ডট k মানে 1। তাহলে যদি আমরা ডট প্রোডাক্ট করি 2 আর 3 মাল্টিপ্লাইড হবে 6, 3 এর সঙ্গে -5 মাল্টিপ্লাই হলো 15, 4 এর সঙ্গে 1 মানে 4, তার মানে কত আসলো -5। ঠিক আছে, a is equal to কত হবে, এই 2i minus 3j plus 4k এর ম্যাগনিটিউড মানে √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে তোমার √29। b is equal to কত হবে, একই রকমভাবে করি, 3 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কত হচ্ছে 3, 9, 10 আর 25 মানে √35। ঠিক আছে, তাহলে এবার আমরা cos থিটাটা বের করি। cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে, a ডট b মানে হচ্ছে তোমার আসছে কত -5 ডিভাইডেড বাই cos থিটার ভ্যালু ab মানে হচ্ছে কত হচ্ছে, প্রথমটা করলে আসলো √29 আর পরেরটা হচ্ছে √35। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমি বের করতে পারি তাহলেই এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল বেরিয়ে যাবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে কত, cos ইনভার্স -5 বাই, এখানে তোমরা এটার মাল্টিপ্লিকেশান করে নেবে কত হয়। তাহলে এইভাবে আমাদের করতে হবে অঙ্কগুলো। ক্লিয়ার? ঠিক আছে, এটা 1 নম্বর প্রবলেম গেল। নেক্সট আমরা 2 নম্বর প্রবলেমটা।
2 নম্বর প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখো, আমি পড়ে শোনাচ্ছি। এ পার্টিকেল moves from position 3i plus 2j minus 6k to a position 14i plus 13j plus 9k in meter units, and a constant force 4i plus 2j plus 3k Newton acts on it. Calculate the work done by the force. ঠিক আছে, দেখো আমরা ওয়ার্ক ডান মানে কি জানি? ওয়ার্ক ডান মানে হচ্ছে এফ ডট এস। তাহলে আমার এই প্রবলেমের মধ্যে এফ দেওয়া আছে। এফ কত দেওয়া আছে? এফ দেওয়া আছে 4i প্লাস 2j প্লাস 3k। ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা দেওয়া নেই, কিন্তু পজিশন ভেক্টর দুটো কিন্তু দেওয়া আছে। ইনিশিয়াল পজিশন ভেক্টর যেটা দেওয়া আছে r1 ইজ ইকুয়াল টু i প্লাস 2j মাইনাস 6k, আর r2 আরেকটা পজিশন ভেক্টর, শেষ যে পজিশন ভেক্টরটা সেটা দেওয়া আছে কত? 14i প্লাস 13j প্লাস 9k, প্লাস 13j প্লাস 9k। এই হচ্ছে আমাদের এগুলো দেওয়া আছে। এবার এখান থেকে আমাদের ফার্স্ট কাজ হবে কি? প্রথম কাজ হবে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা বের করা। তো ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে যদি আমি আর না দিয়ে, ধরো এস না দিয়ে আর লিখছি, সুবিধা হবে তোমাদের। আর ভেক্টর মানে কি? r2 মাইনাস r1 পজিশন ভেক্টর, ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। আমি আগের দিন করিয়েছিলাম পজিশন ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো সেখানে দেখবে r ইজ ইকুয়াল টু r2 মাইনাস r1। তাহলে এটার থেকে এটা মাইনাস করব আমরা। 14i মাইনাস 3i মানে 11i, 13j মাইনাস 2j মানে 11j, 9k মাইনাস মাইনাস 6k মানে 15k। ঠিক আছে, এইবারে আমরা ওয়ার্ক ডান বের করব। ওয়ার্ক ডান এফ ডট আর। এফ মানে হচ্ছে 4i প্লাস 2j প্লাস 3k ডট 11i প্লাস 11j প্লাস 15k। তাহলে হচ্ছে কত? আমি বলেছি আই এর সঙ্গে আই শুধু মাল্টিপ্লাই করব, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে, কারণ আই ডট জে বা আই ডট কে এগুলো 0 হয়ে যায়। তাহলে এখানে কত হয়ে যাবে? সিম্পল 44 প্লাস 22 প্লাস 45। ঠিক আছে, 49 প্লাস 3j প্লাস 9k ঠিকই আছে। বেশ, তাহলে এখানে আমরা যদি এটাকে অ্যাড করে দিই তাহলে কত হচ্ছে? 1। ঠিক আছে, এত জুল, কারণ ফোর্স আর ইয়ে সবগুলোই আমাদের এসআই ইউনিটে রয়েছে, তাহলে এত জুল হবে আমাদের ওয়ার্ক ডান। ঠিক আছে, তাহলে 2 নম্বর প্রবলেমটা আমরা করলাম। থার্ড প্রবলেমটা আমি আবার পড়ছি, স্ক্রিনে তোমরা দেখো প্রবলেমটা। ইফ ইউনিট ভেক্টর এ অ্যান্ড বি are inclined at an angle theta, then prove that mod a minus b is equal to 2 sin theta by 2। মানে দুটো ইউনিট ভেক্টর, একক ভেক্টর এ আর বি, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে a মাইনাস বি এর মড ইজ ইকুয়াল টু 2 sin theta by 2।
বেশ, এটা খুব সহজ প্রবলেম। দেখো এ আর বি এই দুটো হচ্ছে ইউনিট ভেক্টর, ঠিক আছে? এই দুটো ইউনিট ভেক্টর দেওয়া আছে। এবার আমাদের বের করতে হবে কি মড এ মাইনাস বি। তো দেখো আমি ভেক্টরের সাবট্রাকশন যখন করেছিলাম তখন ভেক্টরের সাবট্রাকশনের ম্যাগনিটিউডের ফর্মুলা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই মাইনাস 2ab cos থিটা, তাই তো? তার মানে এইটা আমরা বলেছিলাম এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এখানে দেখো এই এ ভেক্টরটা না, এখানে বলেছে এর ইউনিট ভেক্টর, আর বি ভেক্টরের জায়গায় আমরা লিখেছি বি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে কি, তার ম্যাগনিটিউড কত হবে 1। তাহলে যদি তাই হয় তাহলে আমরা ফর্মুলাটা এটাই আমরা পড়ব, লেখার সময় এ আর বি এর ম্যাগনিটিউড বসিয়ে দেবো কত 1, ওকে, কারণ ইউনিট ভেক্টর। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এটাকে যদি করি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 cos থিটা। তার মানে আমাদের কি দাঁড়ালো 2 মাইনাস 2 cos থিটা। ভেরি সিম্পল। তাহলে 1 মাইনাস cos থিটা। তোমরা ট্রিগোনোমেট্রি থেকে এই সূত্রটা নিশ্চয়ই পড়েছো, 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। সাইন স্কোয়ার থিটা বাই 2। তার মানে এটার যদি রুট করে দাও তাহলে আসবে কত 2 সাইন থিটা বাই 2। এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণ হয়ে গেল। চার নম্বর যে নিউমেরিক্যালটা রয়েছে এটা তোমরা নিজেরাই করতে পারবে। ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হুজ অ্যাডজাসেন্ট সাইডস আর 2i প্লাস জে প্লাস 3k অ্যান্ড i মাইনাস জে। ঠিক আছে, এটা প্যারালোগ্রামের আমরা কি করে আমরা বের করব, অ্যাডজাসেন্ট সাইড মানে দুটো সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে, এর থিওরিও আমি পড়িয়েছি। জাস্ট এটার এরিয়া এটা হয়ে যাবে কত মড অফ এ ক্রস বি। তাহলে তোমরা বাড়িতে নিজেরাই ট্রাই করো, করে অবশ্যই কমেন্টে তোমরা লিখো এর আনসারটা কত হলো। আচ্ছা, নম্বর প্রবলেমটা, দ্য ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড is equal to the magnitude of one vector. Calculate the angle between the vectors. মানে দুটো সমমানের ভেক্টর, ঠিক আছে, দুটো সমান মানের ভেক্টর, তাদের রেজাল্টেন্ট যখন আমরা করলাম সেই রেজাল্টেন্টটাও যে কোনো একটা ভেক্টরের মানের সঙ্গে সমান। তার মানে ভেক্টর দুটো আর রেজাল্টেন্ট প্রত্যেকের মান কিন্তু সমান, এটা বলে দেওয়া আছে। তাহলে ওই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, ঠিক আছে। এটা আরেকটা ফর্মেও দেখবে পরীক্ষার সময় দেওয়া থাকে, এটা মানে আমাদের বোর্ডের এক্সামেও থাকে, আবার জয়েন্টের এক্সামের জন্য খুব পপুলার একটা কোয়েশ্চেন, ঠিক আছে। সুতরাং তোমরা এই প্রবলেমটা করার সঙ্গে সঙ্গে এর অ্যাঙ্গেলটাও কিন্তু মুখস্থ রাখবে, ঠিক আছে। মাল্টিপল চয়েস কোশ্চেন করার সময় এই আনসার যাতে সঙ্গে সঙ্গে থাকলেই তোমরা লিখে ফেলতে পারো, ঠিক আছে। তাহলে কি ছিল প্রবলেমটা, প্রবলেমটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর, ধরো দুটো ভেক্টর আর তাদের রেজাল্টেন্ট হচ্ছে আর, এ প্লাস বি এদের রেজাল্টেন্ট হচ্ছে আর।
কিন্তু এদের প্রত্যেকের ম্যাগনিটিউড মানে এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড, আর ভেক্টরের ম্যাগনিটিউড সব সমান এক্স। প্রবলেমের মেন জিনিসটা হচ্ছে এইটাই। এবার আমাদেরকে কী বের করতে হবে তাহলে? এ আর বি এই যে দুটো ভেক্টর আমরা পেলাম, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে সেটা বের করব। আমরা কি করে বের করব? আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে বসিয়ে দিই। আর এর ভ্যালু কত? প্রত্যেকের ভ্যালু হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার cos থিটা। তাহলে এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত? যে cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে -12। ঠিক আছে, এবার cos থিটা যদি -12 হয় তাহলে থিটার ভ্যালু কত হবে? 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে -12। তোমরা নিশ্চয়ই অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণের যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো বের করা অলরেডি শিখে ফেলেছো। সুতরাং এটা বুঝতেই পারছো যে cos 120 ডিগ্রির মান হচ্ছে কত? -12 হবে। তার মানে থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে ক্লিয়ার? এই প্রবলেমটা খুব কমন প্রবলেম। প্রথমেই আমি বলেছি এটা তোমাদের জয়েন্ট বা নিটের কোশ্চেনেও কিন্তু এই প্রবলেমটা থাকে, যে দুটো ইউনিট ভেক্টর তাদের রেজাল্টেন্ট বা লব্ধি একটা একক ভেক্টর যদি হয় তাহলে তাদের মধ্যে কোণ কত হবে তোমরা বলে দিতে পারবে যে 120 ডিগ্রি হবে। ঠিক আছে, বেশ। এরপর আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব এটা খুব কমন প্রবলেম, এবং আমি দেখেছি যে স্টুডেন্টসদের কাছে এটা কিন্তু খুব কনফিউজিং হয়ে যায়, ওরা বুঝতেই পারে না যে কি করতে হবে। প্রবলেমটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে রিভারের মধ্যে নৌকা ধরো পাড়ি দেবে। ঠিক আছে, তো তোমরা বীজগণিত মানে অ্যালজেব্রাতেও করেছো যে রিভার এর ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমে যদি যায়, বোট যায়, তাহলে কি হয় স্পিড, সেগুলো তোমরা পড়েছো। তো আমরা আজকে এই প্রবলেমটা নিয়েই পড়বো, এবং এটা খুব কনফিউজ হয়ে যায় স্টুডেন্টদের মধ্যে। আমি দেখেছি এটা খুব সমস্যা হয়ে যায় এই প্রবলেম কিভাবে করব, কখন ন্যূনতম সময়, ঠিক আছে, বা মিনিমাম টাইমে আমরা পৌঁছতে পারবো, আর কখন শর্টেস্ট ডিস্টেন্সে আমরা কিভাবে পৌঁছবো, এটা খুব কনফিউশন হয়। আশা করি আজকের ক্লাস করার পর তোমাদের এই ধরনের প্রবলেম নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। চেষ্টা করছি তোমাদের এই ধরনের প্রবলেম পুরোপুরি সহজভাবে কিভাবে করা যায় এর কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করে নাও, যাতে এই রকমের প্রবলেম যেভাবেই দেওয়া হোক না কেন তোমাকে এক্সামিনার কিন্তু সমস্যার মধ্যে ফেলতে পারবে না, মানে তুমি এই সমস্যার সমাধান করেই ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে খুব ভালো করে লক্ষ্য করো এই রকমের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব। তো দেখো ব্যাপারটা কীরকম। ধরো একটা রিভার রয়েছে, রিভারের মধ্যে জল বয়ে যাচ্ছে। এবারে একটা বোট রিভারের এই পার থেকে ওই পারে যাবে। ধরো তুমি গঙ্গাতে তোমরা তো গঙ্গার এপার থেকে ওই পারে যাও, তখন দেখেছো যে স্রোত বয়ে যাচ্ছে, আবার বোট নিয়ে আমরা ধরো এই পার থেকে ওই পারে যাচ্ছে। তো স্রোত যেদিকে বইছে সেই দিকেই কিন্তু সবসময় বোট চালানো হয় না, স্রোতের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে হয়তো বোট চালানো হচ্ছে। মূল লক্ষ্য কি, আমরা এই পার থেকে ওই পারে পৌঁছবো। এখন এখানে দুটো কেস হতে পারে। কেস কীরকম হতে পারে? ধরো আমি বোটের এই পারে দাঁড়িয়ে আছি, ঠিক আমার অপোজিটের একটা পয়েন্ট আমি দেখছি, ওই পয়েন্টেই আমি পৌঁছতে চাই, এটা একটা কেস হতে পারে। আরেকটা হতে পারে আমরা এই পার থেকে ওই পারে পৌঁছবো, মিনিমাম টাইমে আমি পৌঁছবো। ঠিক আছে, সেটা আমার অপোজিট পয়েন্টেই পৌঁছতে হবে এমন কোনো কথা নয়,
আমি অপোজিট পয়েন্টে নাও পৌঁছতে পারি, হয়তো অপোজিট পয়েন্ট থেকে একটু দূরে সরে পৌঁছলাম, কিন্তু আমার টাইমটা হবে মিনিমাম। ঠিক আছে, তাহলে আমি এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। ধরো রিভারের দুটো ব্যাংক, এই একটা আর এই একটা, ঠিক আছে, জল বইছে, রিভারের স্রোত রয়েছে, রিভারের স্রোত এই রকমভাবে বইছে, ঠিক আছে, এই রকমভাবে বইছে, এই রকমভাবে রিভারের স্রোত বয়ে যাচ্ছে। আর আমি এখান থেকে এই পার থেকে এই পারে যেতে চাই, ঠিক আছে। তাহলে ভাবো, একটা জিনিস ভাবো, ধরো স্রোত বইছে না, স্রোত যদি না বয় তাহলে আমি কি করব, বোট নিয়ে এখান থেকে সোজা এইরকমভাবে স্টার্ট করব, এইখানে গিয়ে পৌঁছবো। কিন্তু স্রোত যখন রয়েছে, স্রোত কি করবে, রিভারের যে স্পিড, মানে রিভারের যে স্পিডটা, মানে স্রোতের যে বেগটা, সেই স্রোতের বেগটা ওই বোটের স্পিডের সঙ্গে অ্যাড হয়ে যাবে, রেজাল্টেন্ট যে স্পিডটা, সেই স্পিড নিয়ে কিন্তু এখন তোমার বোট চলবে। ঠিক আছে, তো ধরো আমি প্রথমে ভেলোসিটির অ্যানালিসিসটা করি। সাপোজ রিভারের স্পিডটাকে আমি ভি আর লিখছি, ভি আর, ভি আরটা হচ্ছে স্পিড অফ রিভার। আর বোটের মাঝি বোট নিয়ে ধরো এই রকম দিকে চলতে শুরু করলো, ঠিক আছে। বোটের স্পিড হচ্ছে ধরো এইটা, ঠিক আছে। মানে যদি রিভারের জল ফ্লো না করতো, মানে স্রোত যদি না বইতো, তাহলে স্থির জলে বোটটা এই দিকে যেত, ঠিক আছে। তাহলে আমাদের প্রবলেম কি দাঁড়ালো, বোট এই রকমভাবে স্থির জলে যেত আর রিভার এই দিকে বয়ে যাচ্ছে। আমার লক্ষ্য কি, এই পাশ থেকে এই পাশে যাব। ক্লিয়ার, বোঝা গেল? ক্লিয়ার। তাহলে দেখো আমি এটা ভার্টিক্যাল ডিস্টেন্স, ভার্টিক্যাল লাইনটা আমি টেনে নিচ্ছি, আর রিভারের এই দুটো ব্যাংকের মধ্যে যে ডিস্টেন্সটা, এটাকে আমি ডি লিখছি। ক্লিয়ার? বেশ, তাহলে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে ভেলোসিটি, যে দুটো ভেক্টর, একটা হচ্ছে রিভারের স্পিড আর একটা হচ্ছে বোটের স্পিড, এই দুটোকে আমরা ড্র করে দিলাম। ক্লিয়ার? তো আমি ধরে নিচ্ছি বোটটা ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল করছে হচ্ছে থিটা। তাহলে বোটের স্পিডের দুটো কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে টুয়ার্ডস হরাইজন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল যে স্পিডটা হবে সেটা কত হবে, ভি বি কস থিটা, আর এই দিকে যেটা হবে সেটা কত হবে, ভি বি সাইন থিটা। ঠিক আছে, তো আমি চাইছি কি, আমি চাইছি যে এইভাবে মানে এই পার থেকে ওই পারে পৌঁছবো। তাহলে এই পার থেকে ওই পারে ভার্টিক্যাল ডিস্টেন্স কত, ডি, আর স্পিড কত আছে, ভিবি কস থিটা। কারণ ভি আরটা তো হরাইজন্টালি কাজ করছে, সুতরাং এর কোনো উপাংশ তুমি এই দিকে পাবে না। তাহলে আমাদের টাইম কতটা লাগবে, টাইম টি ইজ ইকুয়াল টু, কী করে বের করব, খুব সিম্পল, ডিস্টেন্স বাই স্পিড। এখানে মনে রাখবে একটা জিনিস, খুব সিম্পল জিনিস, আমরা ডিস্টেন্সটা, যে ডিরেকশানে আমরা ডিস্টেন্স রয়েছে, ঠিক ডিস্টেন্সে সোজাসুজি যে স্পিডটা রয়েছে সেই স্পিডটাকেই নিতে হবে। তাহলে ডিস্টেন্স বাই ভি বি কস থিটা। ঠিক আছে, এবারে আমি ধরো শর্টেস্ট টাইমে এখান থেকে এই পাশে যেতে চাই।
শর্টেস্ট টাইম। শর্টেস্ট টাইমের জন্য কি হবে? ভেরি সিম্পল। শর্টেস্ট টাইম যদি হয়, দেখো টি ইজ ইকুয়াল টু কী দাঁড়ালো? ডি বাই ভিবি কস থিটা। তাহলে টি এর মান মিনিমাম যদি করতে হয় তাহলে কস থিটার ভ্যালুটা কি করতে হবে? ম্যাক্সিমাম হতে হবে। তাহলে টিটাকে যদি মিনিমাম করতে হয় ইফ cos theta is equal to 1, cos theta ম্যাক্সিমাম, তার মানে থিটার ভ্যালু কত হয়ে যাবে? 0 ডিগ্রি। ওকে, তাহলে মিনিমাম টাইমটা আমাদের এখান থেকে বেরিয়ে যাবে। টি মিনিমাম ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো? ডি বাই ভিবি। ঠিক আছে, তাহলে ডি বাই ভিবি এটা হচ্ছে মিনিমাম টাইম। এখন প্রশ্ন হচ্ছে যে তার মানে এই যে টি মিনিমামটা দাঁড়ালো কত? ডি বাই ভিবি, আর থিটার ভ্যালুটা তখন কত? 0 ডিগ্রি। তার মানে ও যাচ্ছে এইভাবে, পারপেন্ডিকুলারলি যাচ্ছে। ঠিক আছে, এবারে এইভাবে যখন যদি যায় তাহলে ও কি এইভাবে যেতে পারবে? যেতে তো পারবে না। যাবে কিভাবে? এখান থেকে অ্যাকচুয়ালি এই দুটোর যে রেজাল্টেন্ট হবে সেই রেজাল্টেন্ট বরাবর ও যাবে। ফলে ও কিন্তু এখান থেকে স্টার্ট করলেও এ গিয়ে পৌঁছবে এই রকম জায়গায় গিয়ে ও পৌঁছবে। ধরো এ পয়েন্ট থেকে স্টার্ট করলো, ওই ব্যাংকে যখন পৌঁছবে মিনিমাম টাইম নিয়ে তখন ও এ থেকে বিতে এই পাথে এইখানে গিয়ে পৌঁছবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে ওর কতটা শিফট হলো, মানে কতটা এখান থেকে অ্যাকচুয়ালি তো যেতে পারছে না, এইখান থেকে একেবারে অপোজিট এই পয়েন্টে পৌঁছতে পারছে না, পৌঁছচ্ছে এতটা। তাহলে হরাইজন্টালি কিছুটা শিফট হচ্ছে, এখান থেকে স্টার্ট করেছিল এতটা শিফট হলো। তাহলে শিফটটা আমরা কি করে বের করব? হরাইজন্টাল ডিস্টেন্স। দেখো হরাইজন্টাল ডিস্টেন্স, হরাইজন্টাল ডিরেকশানে দুটো ভেলোসিটি কাজ করছে, একটা হচ্ছে ভিআর আর একটা হচ্ছে ভিবি সাইন থিটা। দুটো অপোজিট ডিরেকশানে রয়েছে। তাহলে হরাইজন্টাল ডিরেকশানে নেট ভেলোসিটি কত হবে? নেট ভেলোসিটি ইন হরাইজন্টাল ডিরেকশন, অনুভূমিক দিকে নেট ভেলোসিটি যদি আমরা বের করি, নেট ভেলোসিটি কত হবে? ভিআর মাইনাস ভিবি সাইন থিটা। ক্লিয়ার? তাহলে ভিআর মাইনাস ভিবি সাইন থিটা এইটা হচ্ছে অনুভূমিক দিকে নেট ভেলোসিটি। তাহলে অনুভূমিক দিকে যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটার সঙ্গে যদি আমরা টাইম মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমাদের কি বেরিয়ে যাবে? তাহলেই আমাদের অনুভূমিক দিকে কতটা ডিস্টেন্স হবে সেইটা আমরা পেয়ে যাব। মানে পৌঁছানো উচিত ছিল হচ্ছে এইভাবে অপোজিট পয়েন্টটা। ধরো এইটাকে আমরা পি পয়েন্ট দিয়ে দিই, তাহলে পি বি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়ে যাব? আচ্ছা আমি একটু এটা মুছে দিই। পিবি ইজ ইকুয়াল টু দাঁড়াবে এই ভি আর মাইনাস ভিবি সাইন থিটা ইন্টু টি। আমাদের এই কেসে যখন শর্টেস্ট টাইমে পৌঁছবে তখন আমরা বলেছি যে টি এর মিনিমাম ভ্যালু আমরা নিয়ে নেব আর থিটার ভ্যালু কত নেব? 0। বেশ, তাহলে জেনারেল কেসে হচ্ছে এইভাবে আমরা কতটা ডিস্টেন্সে ও গিয়ে টাচ করবে সেটা আমরা পেয়ে যাব। ভিবি সাইন থিটা ইন্টু টি এর জায়গায় আমরা কত বসাবো বলো? টি এর জায়গায় আমরা বসাতে পারি ডি বাই ভিবি কস থিটা। ঠিক আছে, ফর মিনিমাম স্পিড, ফর মিনিমাম বা শর্টেস্ট টাইম লিখি।
শর্টেস্ট টাইমের জন্য টি ইজ ইকুয়াল টু টি না তো থিটা, তাই তো থিটা ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম 0 ডিগ্রি। তাহলে যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে পিবি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব ভিআর ইন্টু ডি বাই ভিবি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কতটা ডিস্টেন্সে গিয়ে এইখানে টাচ করবে আর কি, মানে কতটা অনুভূমিক ডিস্টেন্স ক্রস করে ওইখানে পৌঁছবে সেটা আমরা বের করতে পারবো। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কি করলাম, শর্টে আমি বলি, ধরো প্রথমে স্রোত বইছে এই রকম ডিরেকশনে, অনুভূমিক দিকে স্রোত বইছে, আর আমি সাঁতার সুইমিং বলতে পারো, বা বোটের কথাই যদি বলি, বোটের রোয়িং স্পিড বলা হয়, বোট যাচ্ছে এই রকমভাবে, মানে বোট চেষ্টা করছে, যদি এটা স্থির থাকতো তাহলে বোট এই দিকে যেত আর কি। ঠিক আছে, কিন্তু যেহেতু স্রোত বইছে সেই জন্য এই বোটের স্পিডের সঙ্গে এই স্পিড কিন্তু অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যে স্পিড সেই স্পিডে যাবে। তো আমি অ্যাডিশনটা অন্যভাবে করছি। আমি কি করলাম, ভিবিটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম, একটা হচ্ছে অনুভূমিক দিকে ভিবি সাইন থিটা, আর একটা হচ্ছে ভিবি কস থিটা। উল্লম্ব দিকে যে ডিস্টেন্সটা কভার করছে সেটা হচ্ছে ডি, তাহলে ডি বাই উল্লম্ব দিকে মানে ভার্টিক্যাল ডিরেকশানে তার স্পিড কত ভিবি কস থিটা, তাহলে টাইমটা কত হয়ে যাবে, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভিবি কস থিটা। তাহলে টি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ডি বাই ভিবি কস থিটা। ক্লিয়ার? আর যদি আমরা এখান থেকে কতটা ডিস্টেন্স, মানে যখন আমি সাঁতার কাটবো এইভাবে আমি যেতে চাইলেও আমি কিন্তু এইভাবে যেতে পারবো না, কারণ স্রোত আমাকে টেনে নিয়ে চলে যাবে। স্রোত টানছে কতটা, পি থেকে বি পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এই পিবি ডিস্টেন্সটা আমরা কি করে পাবো? অনুভূমিক ডিস্টেন্স আমরা বের করার নিয়ম কি, আমরা ওই টাইমের মধ্যে কতটা অনুভূমিক দূরত্ব কভার করলো সেটা জানার জন্য অনুভূমিক দিকে আমাদের স্পিডটা জানতে হবে। স্পিডটা হচ্ছে ভিআর মাইনাস ভিবি সাইন থিটা। তাহলে ভিআর মাইনাস ভিবি সাইন থিটা, এটার সঙ্গে আমরা টাইম মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি শর্টেস্ট টাইমের কন্ডিশান বের করতে পারবো। শর্টেস্ট টাইম কখনই হবে যখন থিটার ভ্যালুটা 0 ডিগ্রি। তাহলে শর্টেস্ট টাইমের জন্য টাইম কত হবে, ডি বাই ভিবি, আর অনুভূমিক দিকে যে ডিস্টেন্সটা কভার করবে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, নেক্সট আরেকটা কেস। এরপরে যেটা আমরা করছি সেটা হচ্ছে সেকেন্ডটা, শর্টেস্ট ডিস্টেন্স। মানেটা কি, আমি এই পার থেকে এই পারে যাব, এবারে টাইম মিনিমাম হওয়ার দরকার নেই, আমাদের দরকার কি, আমি চাইছি যে আমি ডিস্টেন্সটা কভার করব কম, সবচেয়ে কম ডিস্টেন্স কভার করে আমি এই পার থেকে এই পারে পৌঁছতে চাইছি। তাহলে আগেরটাই ছিল কি, আমি এই পার থেকে ওই পারে যাব, আমি ডিস্টেন্স বেশি করতে পারি, যেমন ধরো ডিস্টেন্স এতটা কভার করছিল, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে কি কম সময়ে আমাকে পৌঁছতে হবে। ঠিক আছে, এবারে আমি পৌঁছতে চাইছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। ঠিক আছে, এবং এটা মিনিমাম ডিস্টেন্স হবে, শর্টেস্ট ডিস্টেন্স আমরা জানি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই শর্টেস্ট হয়। তাহলে ওকে পৌঁছতে হবে এখান থেকে এইভাবে, এইখানে যাবে। ঠিক আছে, তাহলে সেটা কখন সম্ভব, তার মানে কি পিবি ইজ ইকুয়াল টু তখন 0 হয়ে যাবে। যদি আমি এইখান থেকে এই পি পয়েন্টে পৌঁছই, ঠিক অপোজিট পয়েন্টে পৌঁছই, তার মানে আমাদের পিবিটা 0 হয়ে যাবে। তাহলে পিবিটা 0 কখন হবে, তার মানে কি অনুভূমিক দিকে হরাইজন্টালি কোনো ডিস্টেন্সই কভার করবে না। তাহলে হরাইজন্টালি যদি ডিস্টেন্স কভার না করে, তাহলে হরাইজন্টাল ডিরেকশনে নেট ভেলোসিটি যেটা সেটা 0 হতে হবে। পিবি আমি অলরেডি বের করে রেখেছিলাম, পিবি মানে কি ছিল, ভিআর মাইনাস ভিবি সাইন থিটা
ইন্টু টি দ্যাট ইজ ইকুয়াল টু 0। টি তো নট ইকুয়াল টু 0, তার মানে আমি পেয়ে যাচ্ছি ভি আর ইজ ইকুয়াল টু ভিবি সাইন থিটা। তার মানে এখান থেকে আমি পেয়ে যাব সাইন থিটা ইজ ইকুয়াল টু ভি আর বাই ভিবি। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি সাইন থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। এবারে তোমাকে যদি টাইম বের করতে বলে, টাইম আমরা কি করে বের করব? টাইম হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভিবি কস থিটা। তুমি এখান থেকে সাইন থিটার ভ্যালু পেয়ে যাবে, সেই সাইন থিটা থেকে কস থিটা বের করো, কস থিটার ভ্যালু তুমি ওখান থেকে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা করতে পারি। তো এইরকমই একটা প্রবলেম দেখো, প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7 আমি পড়ছি, স্ক্রিনে তোমরা দেখো। আ রিভার ইজ ফ্লোয়িং ফ্রম ওয়েস্ট টু ইস্ট অ্যাট এ স্পিড অফ 5 মিটার পার মিনিট। In what direction should a man on the south bank of the river capable of swimming at 10 meter per minute in still water should swim to cross the river in shortest time? আর নাম্বার 2 along the shortest path। ঠিক আছে, তাহলে আমাদের প্রবলেম অনুসারে যেটা দেওয়া আছে সেটা এইরকম। রিভার ফ্লো করছে ওয়েস্ট টু ইস্ট, মানে এই রকম দিকে রিভার ফ্লো করছে ভিআর। ঠিক আছে, ভিআর এর ভ্যালু দেওয়া আছে, ভিআর ইজ ইকুয়াল টু হচ্ছে 5 মিটার পার মিনিট। ওকে, আর আমাকে ডিরেকশানটা বের করতে হবে, ডিরেকশান অফ সুইমিং। ধরো আমি এই দিকে যেরকম আমি আগে এটা করেছি সেইভাবেই করছি। ধরো আমি এইভাবে এটাকে কাটবো সাঁতার, এইটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে ভিবি। ঠিক আছে, এখানে বোট নয়, সুইমিং করছি আর কি। ভিবি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10 মিটার পার মিনিট, 10 মিটার পার মিনিট। কি বলেছি, খুব সিম্পল ব্যাপার। প্রথমে আমাদের দুটো কম্পোনেন্টে ভেঙে নেব। এটার ভ্যালু হয়ে যাবে ভিবি কস থিটা, আর এটা হয়ে যাবে কত, ভিবি সাইন থিটা। ঠিক আছে, তাহলে শর্টেস্ট টাইম প্রথমে বের করি। হ্যাঁ, টি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, টাইমটা এই ডিস্ট্যান্স বাই ভিবি কস থিটা। তাহলে টি মিনিমাম মানে কত হবে, ডি বাই ভিবি। সিম্পল, কারণ কস থিটার ভ্যালু তো 1। আচ্ছা, আমাদের ডিটা আচ্ছা, আমাদের এখানে বের করতে বলেছে হচ্ছে শুধু ডিরেকশানটা বের করতে বলেছে, টাইম বের করতে বলেনি। যাই হোক, তাহলে আমাদের টি মিনিমাম হবে when থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে আমরা প্রথম কোশ্চেনটার উত্তর পেয়ে গেলাম, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে একেবারে পারপেন্ডিকুলারলি যাবে। ঠিক আছে, তখনই হয়ে যাবে শর্টেস্ট টাইম। আর নেক্সট যেটা দেওয়া আছে শর্টেস্ট পাথ। শর্টেস্ট পাথের জন্য আমি কি বলেছি, শর্টেস্ট পাথ কখন হবে, শর্টেস্ট পাথ মানে এই থেকে এইভাবে পৌঁছবে, তার মানে তখন অনুভূমিক দিকে কোনো বেগ থাকবে না। তাহলে অনুভূমিক দিকে এই দিকে একটা বেগ রয়েছে আর এই দিকে একটা বেগ রয়েছে, এই দুটো একটা আরেকটাকে ক্যান্সেল করে দেবে। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স, তাহলে শর্টেস্ট টাইম হলো শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট ডিস্টেন্সটা আমরা কি করে বের করব, ভি আর is equal to VB sin theta।
সাইন থিটা ইজ ইকুয়াল টু ভি আর বাই ভিবি, মানে 5/10 মানে হাফ, তখন থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে তখন ওকে সাঁতার কাটতে হবে এইরকমভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইভাবে যেতে হবে, তাহলে ও মিনিমাম শর্টেস্ট পাথে পৌঁছতে পারবে। ক্লিয়ার? বেশ, তাহলে আশা করি তোমাদের এই ধরনের কোনো নিউমেরিক্যালস দিলে আর অসুবিধা হবে না। ঠিক আছে, আর একটা কেসও আসতে পারে, সেটা এই রকম, ধরো এটাও খুব মজার জিনিস। আমরা জেটিতে প্রতিদিনই, জেটিতে তোমরা সবাই তো পার হয়েছো না হাওড়া স্টেশনে, হাওড়া স্টেশন থেকে ওই পাশে ফেয়ারলিতে যাওয়া যায়। তো ফেয়ারলিতে এরকম বিভিন্ন রকমের জেটি রয়েছে, সব জেটিগুলো কিন্তু অপোজিট পয়েন্টে থাকে না। তো তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে বোট যখন চালানো হয় ও তো পার্টিকুলার একটা জেটির দিকেই যাবে। ধরা যাক এখান থেকে স্টার্ট হলো, আর এই পাশে যে জেটির ঘাট যেটা রয়েছে সেই ঘাটটা ঠিক এইখানে নেই, এইখানে রয়েছে। তাহলে বোট এমনভাবে চলতে হবে যাতে সে এই পয়েন্টে পৌঁছতে পারে। ক্লিয়ার? তাহলে এইরকম প্রবলেমগুলো আমরা কি করে করলাম? কারণ যেমন ধরো আগের যে প্রবলেমগুলো করেছি সেগুলো দুটো ছিল, এক হতে পারে শর্টেস্ট ডিস্ট্যান্স, আর একটা হতে পারে শর্টেস্ট টাইম। ঠিক আছে, তো এই যে কেসটা, এটা হচ্ছে পার্টিকুলার পয়েন্টে পৌঁছবো আমরা। তার মানে ধরো আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করেছি, আর আমাকে পৌঁছতে হবে এই ঘাটে গিয়ে পৌঁছতে হবে, মানে বি পয়েন্টটা এইখানে রয়েছে, এইখানেই আমাকে যেতে হবে। ঠিক আছে, তার আমাদের এখানে কীরকম দাঁড়াচ্ছে, ধরো একই রকম ভি আর এখানে থাকছে, আর এখান থেকে আমাদের যে বোটের স্পিড সেটা হচ্ছে ভিবি। আমার পৌঁছতে হবে এই লাইন দিয়ে। আমার ঠিক আছে, এটার সঙ্গে ধরো থিটা অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, তাহলে এবারের প্রবলেমটা একটু অন্যরকম। আমরা এইভাবেও পৌঁছবো না, বা আমরা শর্টেস্ট ডিস্ট্যান্সেও পৌঁছবো না, এমনভাবে করতে হবে যাতে আমি এইভাবে রেজাল্টেন্ট যে স্পিডটা হবে সেই রেজাল্টেন্ট স্পিডটা আমাদের এই রকমভাবে, মানে এইটা আর এইটা, এই দুটোর যে রেজাল্টেন্ট স্পিড সেটা এই রকমভাবে থাকবে। তো সেটা করার জন্য আমি একটা কাজ করি, এই লাইনটার সঙ্গে একটা পারপেন্ডিকুলার লাইন টেনে নিলাম। ঠিক আছে, তো ধরো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে আলফা, আর আমরা একটা কাজ করি, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিচ্ছি, এবার এইটা ধরছি না, এইটাকে আলফা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ভি আর যেটা রয়েছে, ভি আর এর দুটো উপাংশ হবে, একটা কম্পোনেন্ট হবে এই দিকে, এইটা হয়ে যাবে কত, ভি আর কস থিটা, আর একটা কম্পোনেন্ট হবে এই দিকে, এটা হয়ে যাবে কত, ভি আর সাইন থিটা। ক্লিয়ার? একই রকমভাবে যদি আমরা এইটা যদি আলফা হয়, তাহলে ভিবির এই দিকের যে কম্পোনেন্টটা হবে সেটা হয়ে যাবে কত, ভিবি কস আলফা। এখন দেখো
আমরা চাইছি কি, আমরা এ থেকে বি এই পাথেই যেতে চাইছি, তাহলে এই দিকেই শুধুমাত্র স্পিডের কম্পোনেন্ট থাকবে, এর সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশানে কোনো কম্পোনেন্ট থাকবে না। তাহলে পারপেন্ডিকুলার ডিরেকশানে দুটো স্পিড কাজ করছে, একটা হচ্ছে ভিবি কস আলফা আর একটা হচ্ছে ভিআর সাইন থিটা। এই দুটো একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দেবে। তাহলে ভিআর কস আলফা ইজ ইকুয়াল টু ভিবি কস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআর সাইন থিটা। ঠিক আছে, এইটা একটা কন্ডিশন হতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের যে ইয়েটা কভার করবে, যে ডিস্ট্যান্সটা এখানে আমাদের কভার করবে, সেটা হচ্ছে এই পাথটা, এতটা ডিস্ট্যান্স কভার করবে। এ থেকে বি পর্যন্ত ধরো তোমার পাথ ডিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে এই পাথ ডিস্ট্যান্সকে যদি আমরা এইটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি টাইমটাও পেয়ে যাব। টাইম ইজ ইকুয়াল টু পাবো কত, এ বি বাই ভিআর কস থিটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি। এটা একটু অন্য রকমের প্রবলেম হলো যে যদি আমরা পার্টিকুলার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে পৌঁছতে চাই তাহলে কি হবে। যদিও আমাদের প্রথম যে দুটো কেস, সেই দুটো কেসেরই বেশি আমাদের নিউমেরিক্যালস থাকে, এখানে আমাদের একটু ক্যালকুলেশন জটিল হয়, তো ওই প্রবলেমগুলোই বেশি থাকে। তোমাদের জন্য কিছু নিউমেরিক্যাল প্রবলেমস দেওয়া রইল, ডেসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো খুলে তোমরা বাড়িতে সলভ করবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই লিখো, আমি চেষ্টা করব বাকি যে প্রবলেমগুলো, মানে তোমাদের যে সমস্যা যে প্রবলেমে হবে সেগুলোকে সলভ করার। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই ভিডিওটাকে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার ভিডিও বেরোনোর সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারো। ঠিক আছে, তাহলে গুড বাই।